প্রতিনিধিরা লাইভ রয়েছেন, আমি লাইভ রয়েছি, আমরা টিভি9 বাংলা লাইভ কভারেজ করছি কারণ আমরা আপনাদের কাছে দায়বদ্ধ, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছেন, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন, আমরা তাদের কাছেও তাদের পাশে রয়েছি আমরা। সেই কারণে সমস্ত খবর, সমস্ত আপডেট আমরাই আপনাদেরকে একের পর এক, পরের পর পর আপনাদেরকে দিতে থাকছি এবং আমাদের প্রতিনিধিরা তারাও শীতের রাত কিন্তু তারাও রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কোনো বিরতি নেই, তাদের কোনো বিরাম নেই, তারাও রয়েছেন গ্রাউন্ড জিরোয় এবং সমস্ত আপডেট দিচ্ছেন। এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম, একদম সন্ধ্যে 7টা নাগাদ থেকে আমরা যে খবরে লাগাতার আপডেট দিচ্ছি, ব্রেকলেস আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু তাকে যোগাই ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে ভয়েস টেস্ট, সেই ভয়েস টেস্ট চলছে এবং জোকার এমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকু ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডে 4 জন চিকিৎসক, মেডিকেল বোর্ডে মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রিক চিকিৎসক রয়েছেন। এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর এবং নমুনা সংগ্রহের জন্য তৈরি আলাদা রুম, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে কাকুর, ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে নেওয়া হবে সেই নমুনা, সাউন্ড প্রুফ ঘরে সংগ্রহ করা হবে নমুনা, তৈরি রাখা হয়েছে ইকো প্রুফ রুমও, বলানো হবে ইডি আধিকারিকদের কাছে থাকা ভয়েস রেকর্ডিং, সেই স্বরের নমুনাও ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়া হবে। দীক্ষা বইয়ে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে এই মুহূর্তে লাইভ। দীক্ষার কাছে যাব। দীক্ষা, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছ, লেটেস্ট কি আপডেট? দেখো, সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার ভয়েস স্যাম্পেল নেওয়া হবে। অর্থাৎ এমার্জেন্সি তাকে যে এসএস ক্যাম্প থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার পরে আমরা দেখলাম হুইল চেয়ার থেকে তাকে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। যে এমার্জেন্সিতে তাকে প্রথমে 4টে আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের যে 4 চিকিৎসক রয়েছেন তারা সেখানে পরীক্ষা করেন, তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হয়েছিল, যদিও সূত্র মারফত খবর যে কালীঘাটের কাকু কোনো কথা বলতে চাননি, কিন্তু তাকে ইএনটির যে জায়গায় অর্থাৎ ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাকে যে রুমে তার ভয়েস স্যাম্পেল নেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন দেখার বিষয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ইডি আধিকারিকদের সাথে সহযোগিতা করেন কিনা, তিনি ইএনটি বিশেষজ্ঞদের সামনে তার ভয়েসের যে স্যাম্পেল সেটা দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে তিনি যদি ভয়েস স্যাম্পেল দেন, আমরা যেটা বারবার বলছিলাম এই ভয়েস স্যাম্পেল ঠিক কতটা জরুরি, তদন্তের সাথে এই ভয়েস স্যাম্পেল অত্যন্ত জরুরি এবং সেই কারণেই 4.5 মাস আগে যখন ভয়েস স্যাম্পেলের জন্য ইডি আধিকারিকরা এসএসকেএম হসপিটালে গিয়েছিলেন তাকে নিয়ে আসার জন্য, তখন তিনি অসুস্থ বোধ করেন এবং অসুস্থ বোধের সেই আমরা ড্রামা, যেটা সেই মুহূর্তের ড্রামা আমরা দেখেছিলাম এবং তিনি আবার কার্ডিও বিভাগে ভর্তি হয়ে গিয়েছিলেন তার বুকে ব্যথা বলে। কিন্তু আজকে ইডি আধিকারিকরা সক্রিয় হয়েছিলেন এবং তারা তাকে অন্তত ইএসআই হসপিটালে নিয়ে আসতে পেরেছেন। এখন তাকে ইএনটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার ভয়েস স্যাম্পেল নেওয়া হবে। তবে এই ভয়েস স্যাম্পেল কিন্তু একবার নেওয়া হবে না, একাধিকবার তার ভয়েস স্যাম্পেল নেওয়া হবে ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে। এবং সেই প্রসেসটা কি ঠিক একটু আমি বুঝিয়ে দিই যে ইডি আধিকারিকদের হাতে কিন্তু ইতিমধ্যেই তার কিছু ভয়েস রেকর্ডিং রয়েছে, যেটি ইডি আধিকারিকরা দাবি করেছেন এটা সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর। এখন যে ভয়েস রেকর্ডিংয়ের যে বক্তব্য অর্থাৎ যে সেন্টেন্স পাওয়া গিয়েছে সেই সেন্টেন্সগুলোই কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে বলানোর চেষ্টা করানো হবে এবং সেটা কিন্তু একটা ইকো প্রুফ এবং সাউন্ড প্রুফ একটা রুম যে রয়েছে সেখানে বলা হবে যাতে বাইরের কোনো আওয়াজ না আসে। এবং তার জন্য একটা গ্রাফ, আমরা জানি অডিওমিটার যেমন একটা গ্রাফ হয় তেমনি ভয়েসের যখন রেকর্ডিং নেওয়া হয় বা স্যাম্পেল নেওয়া হয় তারও কিন্তু একটা গ্রাফ তৈরি হয় এবং সেই মিলিয়ে নেবেন তখন যারা বিশেষজ্ঞ ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞরা রয়েছেন তারা হয়তো দেখা যাবে যে ওই একই সেন্টেন্স তাকে বারবার বলানোর চেষ্টা করছেন, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি যে ভয়েসের রেকর্ডিং পাওয়া গেছে ইডি আধিকারিকদের হাতে এসেছে সেই ফ্রিকোয়েন্সির সাথে মিলছে কি না, কণ্ঠস্বরের সাথে মিলছে কি না, তবেই তো বলা যাবে যে তা ম্যাচ করছে। অর্থাৎ এই প্রসেস কিন্তু একটা লেংথি প্রসেস। আগে তো 4 জন বিভাগের যারা রয়েছেন, আমরা যেমন বললাম 4 বিশেষজ্ঞ তাকে দেখে নিয়েছেন, তার যে বাইরের শারীরিক অর্থাৎ কার্ডিও, তার মেডিসিন, তার ইএনটি, তার সাইকোলজি অর্থাৎ তার সাইকিয়াট্রিক যে ছিলেন তারা দেখে নিয়েছেন তিনি সেই পরিস্থিতিতে রয়েছেন কিনা ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য। এই ভয়েস স্যাম্পেল নেবার পরে কিন্তু ফরেনসিক ল্যাবে যারা বিশেষজ্ঞ তারা সেটা নিয়ে এবার ল্যাবে যাবেন এবং তারপরে তারা ম্যাচ করাবেন এবং তারপরে সেটা কিন্তু
আদালতের সামনে যাবে। অর্থাৎ প্রসেসটা কিন্তু অত সহজ নয় যেটা আমরা প্রথমে মনে করছিলাম। এই প্রসেসটা করতে গেলে ইএনটি বিশেষজ্ঞদেরকে বারবার তাকে একই কথা বলাতে হবে এবং ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে। ইএনটি বিভাগে গেছেন, এখন দেখার বিষয় সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকু কতটা সহযোগিতা করেন এই ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য। যদিও ইডি আধিকারিকরা কিন্তু আজকে খুবই তৎপর, আমরা দেখেছি সন্ধ্যের পর থেকে। এখন সঙ্গে থাকো তুমি আমাদের। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, এখন মধ্যরাত কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ, এমনটা আমরা জানতে পারছি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইএসআইতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট নেব। সৌরভ। তন্নিশা, দেখো ইএসআই যোগা হাসপাতাল সূত্রে যে খবর তা অনুযায়ী কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বহু প্রতীক্ষিত, দীর্ঘ প্রতীক্ষিত যে প্রক্রিয়া, যার জন্য ইডি বারবার আদালতের দ্বারস্থ হয়েছিল, এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা অসহযোগিতার অভিযোগ করেছিল, সেই প্রক্রিয়া সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া তা সম্পন্ন হয়ে গিয়েছে। ইএসআই যোগা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কি এসএসকেএম এ ফিরবেন নাকি তিনি যোগা হাসপাতালেই থাকবেন। ইএসআই যোগা হাসপাতাল কর্তৃপক্ষ তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু এই তারা ইএসআই যোগা হাসপাতালে তারা রাখতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু তাদের ভয়েস স্যাম্পল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দায়িত্ব ছিল, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তারা চাইছেন যাতে সুজয় কৃষ্ণ ভদ্র আবার এসএসকেএম এ ফিরুক। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি যে রাতটুকু সুজয় কৃষ্ণ ভদ্র ইএসআই যোগা হাসপাতালে কাটাবেন নাকি রাতেই তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তো প্রাথমিক যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম এ ফেরার কথা। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সৌরভ, সবচেয়ে বড় খবর, যে খবর আমরাই ব্রেক করছি সবার আগে, টিভি9 বাংলা সবার আগে। এই মুহূর্তে 12টা বেজে 7 মিনিট। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ। যে কণ্ঠস্বরের নমুনা নিয়োগ দুর্নীতি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। আর আবারও কথা বলবো সৌরভের সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিগ ব্রেকিং এই মুহূর্তে, যেটা আরো একবার জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। যেমনটা বলছিলে, প্লিজ কন্টিনিউ। আর তন্নিশা, দেখো এই যে ভয়েস স্যাম্পল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, এর জন্যই কিন্তু বারবার এসএসকেএম এর দরজায় গিয়ে কড়া নেড়েছে ইডি। বারবার তদন্তকারী সংস্থারা তারা আর্জি জানিয়েছেন, কিন্তু সেই সমস্ত আর্জি নাকচ হয়ে গিয়েছে। সেপ্টেম্বরে যখন তারা আদালতের নির্দেশে ভয়েস স্যাম্পল কালেক্ট করার জন্য এসএসকেএম এ গিয়েছিলেন, এমএসডিপি পীযূষ রায়ের সঙ্গে দেখা করেছিলেন। পীযূষ রায়ের সঙ্গে দেখা করে তারা যখন এসি 1 নম্বর কেবিনে পৌঁছন, সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্র নিজে কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি ছিলেন। তারপরেও এমএসডিপির বাধায় তিনি মেডিকেল বোর্ডের যে রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে বলেন যে তার রোগীর পক্ষে এই মুহূর্তে তার যে শারীরিক পরিস্থিতি, তাতে তিনি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জায়গায় নেই। এরপর আমরা দেখি তারা আবার আদালতের দ্বারস্থ হন, সেখান থেকে ইএসআই যোগা হাসপাতালে স্থানান্তর হয়। তারপরেও কিন্তু যখন ইএসআই যোগা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেই সময় হয়েছিল, সেই সময়েও কিন্তু রাতারাতি সুজয় কৃষ্ণ ভদ্রকে আইসিইউ স্থানান্তর করা হয়। এরপর আজ বুধবারের ঘটনা বলি, এবং সেই ঘটনাবলির পর রাতে, এর আগে দুপুরে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা এসএসকেএম এ, তারা গিয়েছিলেন সকালে গিয়েছিলেন, হয়নি। শেষ পর্যন্ত রাতে কাউকে কোনো রকম কোনো প্রস্তুতির সুযোগ না দিয়ে তারা কিন্তু সেখানে পৌঁছে যান, এবং পৌঁছে যাওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয় ইএসআই যোগা হাসপাতালে। এবং 2 ঘন্টা পর 9:55 সুজয় কৃষ্ণ ভদ্র ইএসআই যোগা হাসপাতালে পৌঁছন, এবং 2 ঘন্টার মধ্যেই তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ভয়েস স্যাম্পল কালেকশনের যে প্রসেস, সেই প্রসেস সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ বহু প্রতীক্ষিত, দীর্ঘ প্রতীক্ষিত, যা নিয়ে আদালতে বারবার টানাপোড়েন তৈরি হয়েছে। এসএসকেএম এর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে, এসএসকেএম কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছেন, রাজনীতির ময়দানে তরজা হয়েছে। সেই বহু প্রতীক্ষিত যে মুহূর্ত, সেই মুহূর্তটি কিন্তু
তেসরা জানুয়ারি 2024 সালের মধ্যরাতের কাছাকাছি সময়ে এসে সম্পন্ন হলো। তন্নিষ্ঠা, ঠিক তাই সৌরভ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। অনেক বড় একটা খবর যেটা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম, বিগ ব্রেকিং অবশেষে বড় সাফল্য ইডির। হাসপাতালে আপনাদেরকে জানিয়ে রাখি, জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। প্রায় 4.5 মাস 5 মাস পর তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল জোকা ইএসআইতে। সেখানে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ইএসআইতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয় এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ বলে আমরা জানতে পাচ্ছি। ফরেনসিক ল্যাবে এরপর পাঠানো হবে নমুনা। অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। মাঝরাতের সব থেকে বড় খবর, মধ্যরাতের সব থেকে বড় খবর আমরাই আপনাদেরকে দিচ্ছি, TV9 বাংলা আপনাদেরকে দিচ্ছে। এবং অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। জোকা ইএসআই এর সামনে রয়েছেন অরিত্র। রাত বাড়ছে, শীত বাড়ছে, কিন্তু অরিত্র রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। অরিত্র, এই মুহূর্তে জোকা ইএসআই এর সামনে কোনো তৎপরতা বা কি আপডেট পাচ্ছ? ঠিক কতক্ষণ সময় লাগলো পুরো প্রসেসটা কমপ্লিট হতে? দেখো তন্নিষ্ঠা, ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগেও যখন আমরা এই সম্প্রচার করছিলাম, বা আমি এই জোকা ইএসআই থেকে সম্প্রচার করছিলাম, TV9 বাংলা সম্প্রচার করছিল, তখনই কিন্তু জানানো হয়েছিল যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই প্রক্রিয়া যে ইতিমধ্যেই শেষ হয়েছে। যেমনটা আমার সহকর্মী সৌরভ বলল যে 2 ঘন্টা সময়, 1 ঘন্টা 30 মিনিটের কিছুটা বেশি সময়ের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেটা আমি আগেও বলেছিলাম যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক মিনিমাম সময়টুকু লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্ট, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পল রেকর্ডের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়েছে, যেটা আমার সহকর্মী সৌরভও জানালো। দেখো, যেটা এই মুহূর্তে জোকা ইএসআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে প্রক্রিয়ার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছিল সেটা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন সুজয় কৃষ্ণ ভদ্রের বাকি শারীরিক পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার পরে তিনি কতটা সুস্থ রয়েছেন বা তিনি স্বাভাবিকভাবে রয়েছেন কিনা, তার রক্তের চাপ বা তার যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি সেগুলি স্বাভাবিক রয়েছেন কিনা, সেইগুলি কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন, এমনটাই কিন্তু জোকা ইএসআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় মধ্যরাত, রাত্রি 12টারও বেশ কিছু সময়, এখনো পর্যন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের তরফ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। তবে যে জায়গা, অর্থাৎ এই যে ওয়ার্ড রয়েছে, ক্যাজুয়ালিটি ওয়ার্ড, আমি একটু ছবিটা সম্ভবত দেখানোর চেষ্টা করবো যতটা। এই যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ভিতরে যারা রয়েছেন, ক্যামেরার লেন্স যতটা যেতে পারে সেই ততটুকুনি দিয়ে দেখানোর চেষ্টা করছি। ভিতরে যে সমস্ত চিকিৎসক রয়েছেন বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, তারা প্রাথমিক পর্যায়ে একটি আলোচনা সেরে নিচ্ছেন, এমনটা কিন্তু বলাই যায়। অর্থাৎ যেমনটা আমার সহকর্মী সৌরভ বলছিল যে কাকুকে এই রাত্রিবেলাতেই ফের এসএসকেএমে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি রাতটুকু তাকে জোকা ইএসআইতে রাখা হওয়ার পরে আগামীকাল যখন সূর্য উঠবে সেই সময় তাকে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জন্য প্রস্তুত থাকবে জোকা ইএসআই, সেই বিষয়টি নিয়ে কিন্তু মূলত আলোচনা চলছে, এমনটাই কিন্তু জোকা ইএসআই হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে। দেখো, নিরাপত্তা রক্ষীদের ক্ষেত্রে যদি বলি, ইতিমধ্যেই কিন্তু একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা আধিকারিক এবং যারা চিকিৎসক রয়েছেন জোকা ইএসআইয়ের, তারা বারংবার বাইরে এসে বাইরের পরিস্থিতি, অর্থাৎ নিরাপত্তার আধিকারিক যারা রয়েছেন তাদেরকে স্ট্যান্ড বাই পজিশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সব মিলে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু যে প্রক্রিয়া, অর্থাৎ যে কাজের জন্য জোকা ইএসআইতে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয়েছে, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের বেশি কিছু সময়, 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে। সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রকে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে এবং তাকে হয়তো ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। এবং যে রেকর্ড, অর্থাৎ ভয়েসের যে রেকর্ড এই মুহূর্তে এক্সপার্টরা যারা রয়েছেন, সিএফএসএল এক্সপার্ট বা যারা ইএনটির চিকিৎসক রয়েছেন, তারা যে ভয়েস স্যাম্পল রেকর্ড করেছেন, সেই ভয়েস স্যাম্পলটাকে পাঠানো হবে সিএফএসএলে এবং সেই ফরেন্সিক ল্যাবরেটরিতে কিন্তু 2টি ভয়েস স্যাম্পল, অর্থাৎ আগের যে ভয়েস স্যাম্পল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে সেই ভয়েস স্যাম্পলটি, এবং আজকে অর্থাৎ বুধবার যে ভয়েস স্যাম্পল সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছেন জোকা ইএসআই হাসপাতালে। অরিত্র তুমি আমাদের সঙ্গে থাকো, অরিত্র তুমি আমাদের সঙ্গে থাকো। সময় বলছে, স্টুডিওর ঘড়ির সময় বলছে এখন সময় হয়ে গেছে 12টা বেজে 13 মিনিট এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিগ ব্রেকিং আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার, কালীঘাটের কাকু তার যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রসেস, সেই প্রসেস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, সেটা শেষ হয়ে গেছে এবং এরপর ফরেন্সিকে পাঠানো হবে তার কণ্ঠস্বরের নমুনা। ইএসআইতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এবং সেটা হয়ে গেছে, ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে নমুনা। এবং এই জোকা ইএসআই এর ফ্রন্ট গেটে, একেবারে ফ্রন্ট গেটের সামনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দীক্ষার সঙ্গে আরো একবার কথা বলবো, গ্রাউন্ড জিরোতে আবারও চলে যাব, কারণ আমাদের প্রতিনিধিরা
লাগাতার নন স্টপ কভারেজ করছেন। এবং দীক্ষার সঙ্গে আরো একবার কথা বলবো। দীক্ষা, যে মুহূর্তটার অপেক্ষা ছিল, যে মুহূর্তটার অপেক্ষা করছিল হয়তো সকলেই, কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সেটা দেওয়া নিয়ে আমরা দেখেছি দীর্ঘ টানাপোড়েন চলেছে। 4.5-5 মাস আমরা দেখেছি যে দীর্ঘ টানাপোড়েন চলেছে, তারপর অবশেষে বড় সাফল্য ইডির। দেখো, এখন বাজে ঠিক যেটা বলেছো যে 12টা বেজে 14 মিনিট আমরা এই সময় সময়টা দেখতে পাচ্ছি। এবং আমার সহকর্মী সৌরভ দত্ত যেটা জানালেন যে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল সংগ্রহ সেই কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তিনি এই রাতের বেলাতে এসএসকেমে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি তিনি এখন এখানেই থাকবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ হচ্ছেন তাকে যারা নিয়ে এসেছিলেন ইডি আধিকারিক বা যে সিআরপিএফের জওয়ানরা, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে তৎপরতা আনার সময় দেখা গিয়েছিল, এখন সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি ভয়েস স্যাম্পল নিয়ে নেওয়া হয়ে থাকে তাহলে এই ভয়েস স্যাম্পল কিন্তু এখন যেটা হবে যে ফরেন্সিক যারা ছিলেন, ল্যাবরেটরি যারা ছিলেন, তারা এফএসএল এর জন্য নিয়ে যাবেন এবং যে ইডি আধিকারিকদের কাছে যে দুটো ভয়েস রেকর্ডিংগুলো যেগুলো ছিল সেগুলোর সাথে ম্যাচিং হবে। কিন্তু এখন আমরা অন্তত বুঝতে পারছি না, এখনো পর্যন্ত আমি ছবিটা একটু দেখাতে বলবো, আমি একদম ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, আমার সহকর্মী বিনোদকে দেখাতে বলবো সেই জায়গাটা, যে জায়গাটা দিয়ে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন যে তৎপরতা ছিল এবং সিআরপিএফ জওয়ানরা যারা ছিলেন তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং যে অ্যাম্বুলেন্সে করেও সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয়েছিল সেই অ্যাম্বুলেন্সও কিন্তু এখনো নেই। ফলে এই রাতের বেলাতে তাকে এই ভয়েস স্যাম্পল নেবার পরে তাকে এসএসকেমে নিয়ে যাওয়া হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেটা এখনো স্পষ্ট নয় দীক্ষা, ঠিকই তাই। তাকে এসএসকেমে কি আজই নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কালীঘাটের কাকু তাকে কি আজই এসএসকেমে নিয়ে যাওয়া হচ্ছে? বারবার বিগ ব্রেকিং দিচ্ছি আমরা টিভি9 বাংলা। এখন ঘড়ির সময় বলছি 12টা বেজে 16 মিনিট। 12টা বেজে 16 মিনিট হয়ে গেছে। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন এবং আমাদের অপর আরো এক প্রতিনিধি রয়েছেন এসএসকেএম থেকে, তার সঙ্গে কথা বলবো। এসএসকেএম এর সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজের সঙ্গে কথা বলবো। এখনো অবধি কোনো রকম কোনো তৎপরতা এসএসকেএম এর সামনে নজরে আসছে, কারণ যে বিগ ব্রেকিং আমরা দিচ্ছি সেটা হচ্ছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পেল কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এরপর কি তাকে আজ রাতেই এই এসএসকেএমে ফিরিয়ে নিয়ে আসা হবে? এটা এখন সবথেকে বড় প্রশ্ন। তোমার নজরে কি আসছে? দেখো, আমি সরাসরি দেখাবো তোমাকে, একেবারে কার্ডিওলজির সামনে রয়েছি। যে কার্ডিওলজি ডিপার্টমেন্টে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তিনি প্রায় 4 মাসের বেশি সময় ধরে তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন এবং তার সামনে কিন্তু কোনো রকম তোড়জোড় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। সেটা পুলিশ প্রশাসনের তরফ থেকেও নয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও নয়। তার ফলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে আবারও তাকে এখানে ফিরিয়ে আনা হবে কি না, নাকি আজকে রাতে তাকে জোকা ইএসআইতেই রাখা হবে, সেই বিষয়ে ধোঁয়াশা থাকছে। তবে এখনও পর্যন্ত কিন্তু এসএসকেএমের যে পরিবেশ, এসএসকেএমের কার্ডিওলজির সামনে যে ছবিটা তোমাকে দেখাবো সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। কোনো রকম তৎপরতা এখনও পর্যন্ত কিন্তু নেই এখানে। কিন্তু আমরা যেমনটা দেখেছি যে সন্ধ্যার পর থেকে এখানে যে তৎপরতা শুরু হয়েছিল, একের পর এক গাড়ি ঢুকতে শুরু করেছিল, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, তারপর সিআরপিএফ জওয়ানরা, ইডি আধিকারিকরা, কিন্তু সেই তৎপরতা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তার ফলে আজকে রাতে তাকে এসএসকেএমে আবার ফিরিয়ে আনা হবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা থেকেই যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন কিছু পাওয়া যাচ্ছে না। তন্নিষ্ঠা, আমরা নজর রাখছি সেদিকে। আজিজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, লাইভ রয়েছেন এবং প্রত্যেক মুহূর্তের আপডেট তারা দিচ্ছেন, কারণ আমরা টিভি9 বাংলা আপনাদের কাছে দায়বদ্ধ, আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই মুহূর্তে বিগ ব্রেকিংটা বারবার করে আমরা দিচ্ছি। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ, যেটার জন্য অপেক্ষা ছিল। ইডি অনেকবার চেষ্টা করেছিল এবং তাকে অনেক আগেই হয়তো নিয়ে আসা হতো এবং তার যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া সেটা হয়তো আগেই হতো, কিন্তু তার আগে আমরা দেখেছি দীর্ঘ টালবাহানা, দীর্ঘ নাটকীয়তা। সেই সমস্ত কিছুর ইতি অবশেষে তার যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছে। অরিত্র, আর কি আপডেট এই মুহূর্তে? আর কি ছবি দেখছো? তাকে কি আজই সেখান থেকে বের করা হতে পারে? আজকে কি তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হতে পারে এই রাতে?
দেখো যে ছবি আমি সরাসরি দেখাচ্ছি, ক্যাজুয়ালিটি ওয়ার্ডের বাইরে কিন্তু একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক রয়েছেন তারা ঘন ঘন চিকিৎসক যারা রয়েছেন এই জোকা ইএসআইয়ের তাদের সাথে আলোচনা করছেন, কথা বলছেন। এখনও পর্যন্ত ছবিটা কিন্তু স্পষ্ট নয়, তার কারণ সন্ধে থেকে যে হারে পট পরিবর্তন হলো একের পর এক, 7টা থেকে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর জওয়ানদের জমায়েত, অ্যাম্বুলেন্স পৌঁছানো, ইডি আধিকারিকদের আসা, এবং তারও ঠিক আগে যে ছবি আমরা দেখেছিলাম এসএসকেএমের দুজন চিকিৎসক এমএসভিপির ঘর থেকে কার্ডিওলজি বিভাগে যাওয়া, এই ঘন ঘন পট পরিবর্তনের মধ্যে এই মুহূর্তে ঠিক কী হতে পারে সেটা কিন্তু বলা এক প্রকার অনিশ্চিত। তার কারণ ছবিটা যেটা দেখা যাচ্ছে সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ড যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু চিকিৎসক এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকদের তারা বারবার আলোচনা করছেন যে কী সিদ্ধান্ত নেবেন তারা। দেখো এখনও পর্যন্ত যেটা জোকা ইএসআই সূত্রে জানা যাচ্ছে যে কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্ট বা যে পরীক্ষা সেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তার আরও একবার হেলথ চেক আপ করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার পরে তিনি কেমন রয়েছেন, কেমন বোধ করছেন সেগুলি কিন্তু জোকা ইএসআইয়ের চিকিৎসকেরা খতিয়ে দেখেছেন, যেটা ইএসআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তে এসে উপনীত হয়নি যে এই রাত্রিতে, এই শীতের রাত্রিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে সম্ভবত, নাকি তাকে আজকে রাত্রে এই জোকা ইএসআই ঠিক তাই কিছুটা হলো অরিত্র আমরা দেখতে পাচ্ছি হয়তো একটা তৎপরতা একটা নজরে আসছে জোকা ইএসআইতে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো, তাকে আজই এসএসকেএমে নিয়ে যাওয়া হয় কিনা ফিরিয়ে সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো। অন্যদিকে আজ ঠিক 12টা 3 মিনিটে, রাত 12টা 3 মিনিটে যে খবর আমরা ব্রেক করি, যে খবর আমাদেরকে দিয়েছিল, যে বিগ ব্রেকিং আমাদেরকে দিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত টিভি9 বাংলায় জানিয়েছিলেন যে কাকুর যে ভয়েস স্যাম্পল, সেই ভয়েস স্যাম্পল নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। সেই সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন। সৌরভের সঙ্গে আরো একবার কথা বলবো। সৌরভ, তুমি এই কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয়ে যে সমস্ত ব্রেকিং নিউজ, সেটা নাটকীয়তা পর্ব থেকে শুরু করে আজকের দিন অবধি এক একটা খবর, প্রত্যেক মুহূর্তে আপডেট তুমি আমাদেরকে দিয়ে এসছো। তুমি আজকে 7:15 নাগাদ আমাদেরকে দেখিয়েছিলে কি তৎপরতা দেখা যাচ্ছিল এসএসকেএম এ, অ্যাম্বুলেন্স আসে, তারপর থেকে প্রত্যেকটা পদক্ষেপ আমরা দেখেছি তোমার মাধ্যমে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার থেকে একটাই প্রশ্ন, এই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ভীষণ ইন্টারেস্টিং, যদি সেইটা একটু ডিটেইলসে জানাও। আর তন্নিষ্ঠা দেখো, এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে যে কনভারসেশনের বেসিসে এই ভয়েস স্যাম্পলটা নেওয়া হচ্ছে, সেই ভয়েস স্যাম্পল তার উপর ডিপেন্ড করছে যে কনভারসেশনটা কত লেন্দি ছিল, কতক্ষণের কনভারসেশন তার উপর। এবং সেখানে কিন্তু ইএনটি যারা সার্জন স্পেশালিস্ট থাকেন, যারা সিএফএসএল এর যারা আধিকারিক থাকবেন, তারা কিন্তু সেই কনভারসেশনের যে ভয়েস, তার ভয়েস আদৌ সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস কিনা, কণ্ঠস্বর কিনা, সেটা জানার ক্ষেত্রে যে যে বাক্যগুলি বলা প্রয়োজন, সেই বাক্যগুলি কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে বলানোর কথা। অন্তত এই প্রসেসটাই আমরা প্রাথমিকভাবে জেনেছি। এক্ষেত্রে ইএসআই জোকা হাসপাতালের ক্ষেত্রে সেখানে কি ধরনের প্রসেস মেনটেন করা হয়েছে সেটা হয়তো আর একটু স্পষ্ট হবে, আরো ডিটেলিং, কারণ এটা তাদের ক্ষেত্রে প্রথম অভিজ্ঞতা, এই প্রথম তারা এই ধরনের ভয়েস স্যাম্পল কালেক্ট করলেন। সিএফএসএল এর যে আধিকারিক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে যেটা পুরো ঘটনার ক্রম থেকে একটা বিষয় কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন উঠে আসছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আজকের ইয়ের থেকে যখন এসএসকেএম থেকে বেরোলেন প্রায় 9:30 নাগাদ, সেই রাত 9:30 নাগাদ তিনি বেরোলেন এবং 9:55 নাগাদ তিনি ওখানে পৌঁছলেন, বা 9:30 একটু আগে তিনি রওনা হলেন, মোটামুটি ওই সময়টাতেই তিনি রওনা হয়েছেন। সেই সময় যখন তিনি রওনা হলেন, তিনি ইএসআই জোকা হাসপাতালে পৌঁছলেন, 2 ঘন্টার মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হলো, ভয়েস স্যাম্পল নেওয়া সম্ভব হলো, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হলো। তাহলে প্রশ্ন উঠছে, পুরো বিষয়টা আদালতের বিচারাধীন ছিল, তাহলে এসএসকেএম কর্তৃপক্ষের যে মেডিকেল বোর্ড রয়েছে, এটা তো তাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে যে সুজয় কৃষ্ণ ভদ্র, যার জন্য আমরা দুবার ইডির যে ইডির যে পদক্ষেপ, সেই পদক্ষেপে আমরা বাধা দিয়েছি, এসএসকেএম কর্তৃপক্ষ তো স্বতঃপ্রণোদিত হয়ে আদালতকে জানানোর কথা ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের এখন সেই শারীরিক পরিস্থিতি রয়েছে যে তার ভয়েস কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব। সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা এখন সংগ্রহ করা গেল, যেটা ইএসআই জোকা হাসপাতালে গেল, পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেগুলো তো আদালতের কাছে পেশ করা হবে, রিপোর্ট আকারে পেশ করা হবে। কিন্তু এসএসকেএম এর যে ভূমিকাটা, সেই এসএসকেএম এর ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে পড়লো, এবং এই প্রশ্নের মুখে পড়তে হলো যে এসএসকেএম কর্তৃপক্ষ অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যে, এবং আমরা শুনেওছিলাম তুমি এমএসভিপির সঙ্গে কথা বলেছিলে, সে সমস্তটা কিছু নাটকীয়তা চললো বটে, দীর্ঘ টালবাহানা চললো, তারপর সেই টালবাহানার অবসান
ঘন্টা দুয়েকের টান টান নাটকের পর অবশেষে ইডির কবজায় কালীঘাটের কাকু। আর এবার সেই কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল, যে কণ্ঠস্বরের নমুনার জন্য এত অপেক্ষা, এত কিছু, সেই অবসানের ইতি, যেটা একদম প্রথম থেকে আমরা বলছিলাম এবং আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল, আবারও সেই বিগ ব্রেকিং আপনাদের সামনে। ইএসআইতে কাকুর কণ্ঠস্বরের নমুনার সংগ্রহ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ এবং খুব ইন্টারেস্টিং। এই প্রক্রিয়াটা ভীষণ ইন্টারেস্টিং। একটু আগেই সৌরভ দত্ত সেই সমস্ত বিষয়ে বলছিলেন। আরও একবার সৌরভের কাছে যাব, কারণ সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে লাইভ। আরও একবার সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই যে প্রসেস কমপ্লিট হয়েছে, কিন্তু এখন তুমি একটু আগেই এমএসভিপি, এসএসকেএমের যে এমএসভিপি, তার সঙ্গে কথা বলেছিলে এবং তিনি বলছেন যে সবটাই আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী হচ্ছে। একেবারে কিন্তু এমএসবিপি পীযূষ রায়কে যখন সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা নিয়ে যাওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা এমএসবিপি পীযূষ রায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। কারণ অনেকগুলো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন যে সুজয় কৃষ্ণ ভদ্র যদি ইএসআই জোকা হাসপাতালে যাওয়ার মতো তার যদি শারীরিক পরিস্থিতি থেকে থাকে, তারা তো আজকে যেতে দিয়েছেন, তাদের তো ক্লিনিক্যাল সার্মারি যে চাওয়া হয়েছিল সেটা তো হাতে তুলে দিয়েছেন, তাহলে আজ যদি তারা যাওয়ার মতো অবস্থায় যদি সুজয় কৃষ্ণ ভদ্র থেকে থাকেন, তাহলে তারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে পর আদালতকে জানালেন না যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি এখন সেই জায়গায় রয়েছে যে ভয়েস স্যাম্পেলের আগের দুবার নেওয়া যায়নি, সেই ভয়েস স্যাম্পেল এখন নেওয়া সম্ভব। এটা তো এসএসকেএমের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তারা আদালতের নির্দেশে দুবার ইডি ফিরে গিয়েছিল। আর সেই সমস্ত প্রশ্ন ছিল যে এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হচ্ছে, তাহলে এখন কি মেডিকেল বোর্ড অনুমতি দিল? হাজারো এরকম অনেক প্রশ্ন ছিল যে কারণে আপনারা আটকে রেখেছিলেন, যে কারণে আপনারা মেডিকেল বোর্ডের সায় দেয়নি, আজ মেডিকেল বোর্ড কি বিচার করবো সেখানে সায় দিল। সেই সমস্ত প্রশ্ন নিয়ে যখন আমরা এমএসবির কাছে পৌঁছে গেছিলাম, তিনি প্রথম কথা বলেন যে বিচারাধীন বিষয়ে তিনি কিছু বলতে চান না। তিনি বলেন, এবং এমন ভাবে বলা ভালো যে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন, তিনি চেয়েছিলেন যাতে ক্যামেরার সামনে না আসতে হয়, কিন্তু ফাইনালি তিনি বলেছেন, তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে বিচারাধীন বিষয়ে তিনি কিছু বলতে চান না। পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন ছিল সুজয় কৃষ্ণ ভদ্র আজ গেলেন, তিনি কি আবার ফিরবেন? তিনি যেই শব্দবন্ধ ব্যবহার করেন যে আদালতের নির্দেশ যা রয়েছে তাই হবে। আদালতের নির্দেশ মানে তাহলে কি আদালতের নির্দেশ তারা মানতে বাধ্য হলেন? সেই প্রশ্ন তো থাকবে। আর সেটা কিন্তু তিনি আর খোলসা করেননি। তিনি টিভি9 বাংলাকে কাল বলেছেন যে কাল সময় দিয়েছেন যে কালকে তিনি কথা বলবেন, আমরা আবার কাল হাজির হব সেই প্রতিক্রিয়া নিয়ে। কিন্তু এই পুরো ঘটনাক্রমের মধ্যেই দেখা গেল যে ভয়েস স্যাম্পল যেটা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রক্রিয়া সেটা সম্পন্ন হলো। ক্যাজুয়ালিটি ওয়ার্ডের একটি ঘর, যেখানে কার্যত সাউন্ড প্রুফ ঘর যেটি সমতুল্য, সেই ঘরে সেই ভয়েস স্যাম্পল নেওয়া হলো। যে ভয়েস স্যাম্পল যে কণ্ঠস্বর ম্যাচ করার যে বিষয়, যে রেকর্ডিং রয়েছে, অডিও ফোনো যে রেকর্ডিং, সেই ফোনো রেকর্ডিং কনভারসেশনের উপর ডিপেন্ড করছে যে কতটা বড় বাক্য বলতে হবে, এত নাটকীয়তা, এত টালবাহানা যদি না চলতো, এই প্রসেস তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে যেত, তাই না? একেবারে দেখো, এই প্রসেস সম্পন্ন করার ক্ষেত্রে যা যা ঘটনা ঘটে গিয়েছে তা এক কথায় কিন্তু নজিরবিহীন। এটা কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ আড়ালে আবডালে মানবেন। তারা কেন মানবেন? কারণ আমরা যখনই গেছি সুজয় কৃষ্ণ ভদ্রের কাভারেজের জন্য, সেখানে বা জ্যোতিপ্রমল্লির কাভারেজের জন্য, বারবার কিন্তু চিকিৎসকেরা আড়ালে একটা কথাই বলেছেন যে এর ইতি কবে হবে, এটা শেষ কবে হবে, কবে এসি 1 নম্বর কেবিনটা মুক্ত হবে। এই কথা কিন্তু, এই আক্ষেপ কিন্তু তাদের গলায় শুনে গিয়েছে। হয়তো চাকরির দায় তারা সেটা প্রকাশ্যে বলতে চাননি, যেমনটা মেডিকেল বোর্ডের যিনি এখন বিভাগীয় প্রধান অবসর নিয়েছেন তিনি যেমনটা বলেছিলেন যে চাকরি করছি, চাকরিতে অনেক চাপ নিতে হয়, সবটাই কর্তার ইচ্ছায় কর্ম, ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছিলেন। সেই সমস্ত বক্তব্য আমাদের কাছে রয়েছে। কিন্তু এই পুরো ঘটনাক্রমে যে প্রথম যে ঘটনাটা সেপ্টেম্বরে ঘটনাটা ঘটলো, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র রাজি, তার ট্রিটিং ডক্টর রাজি, ইডি আধিকারিকেরা এমএসভিপির ঘর হয়ে এসি 1 নম্বর কেবিনে পৌঁছলেন। তারপর হঠাৎ কোনো একটা জাদু বলে কোনো এক আকাশবাণী হলো বা কোনো এক দৈববাণীর মতো ঘটনা ঘটলো যে এমএসভিপি পৌঁছে গেলেন এসি 1 নম্বর কেবিনে এবং তিনি আপত্তি জানালেন ভয়েস স্যাম্পল। তখন প্রক্রিয়া কিন্তু শুরু মুখে। সেই সময় গিয়ে এই কথা টিভি9 বাংলা বলছে না, কোনো সূত্র মারফত বলছে না, এই কথাগুলোই কিন্তু আদালতের নথিতে রয়েছে। সেই ভার্সনই কিন্তু ইডির আইনজীবী জানিয়েছেন, যা পরবর্তী ক্ষেত্রে রায়ে প্রতিফলিত হয়েছে। আমরা সেই ভার্সনের কথা বলছি।
তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম যে এসএসকেএম এ যেখানে অসহযোগিতার অভিযোগ তুলছিলেন আইনজীবীরা, যে সেখানে তারা ভয়েস স্যাম্পল নেওয়ার মতো কোনো ঘর পাচ্ছেন না, এমএসবিপি বাধা দিচ্ছেন, স্পষ্টই বাধা দিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি বলা হলো ইএসআই জোকা হাসপাতালে হবে, মেডিকেল বোর্ড গঠন করা হবে, 4 সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হলো। সেখানে ইএনটি বিশেষজ্ঞ ছিলেন, কার্ডিওলজিস্ট রয়েছেন। সব মিলিয়ে বলা যায় তাহলে ইডির একটা বড় সাফল্য। আসছি তোমার কাছে, আবারও আসছি। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে অরিত্র রয়েছেন এবং একের পর এক আপডেট অরিত্র দিয়ে আসছে। অরিত্র, এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো আপডেট পাচ্ছ, কোনো তৎপরতা নজরে আসছে? আর দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু রাত্রি 12:30টারও বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। যেমনটা আমার সহকর্মী সৌরভদা বলছিল, যে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, সেই প্রক্রিয়ার পরে কিন্তু এখনও বেশ কিছুটা সময় অতিবাহিত, কিন্তু কোনো রকম তৎপরতায় চোখে পড়া যাচ্ছে না। সেক্ষেত্রে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে বা যে হারে পট পরিবর্তন হচ্ছে, সেই জায়গা থেকে আন্দাজ করা যেতেই পারে যে সম্ভবত আজকে রাত্রে হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না এসএসকেএমে। এখনও এই বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জোকা ইএসআইয়ের তরফ থেকেও নেওয়া হয়নি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও কিন্তু নেওয়া হয়নি। তবে যে তৎপরতা বেশ কিছুক্ষণ আগে লক্ষ্য করা যাচ্ছিল, সেই তৎপরতায় কিন্তু এই মুহূর্তে ভাটা পড়েছে। তবুও একবার দর্শকদের উদ্দেশ্যে, টিভি9 বাংলার উদ্দেশ্যে ছবিটা দেখাবো। সেই যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডের সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা কিন্তু তারা রয়েছেন, চিকিৎসকরাও রয়েছেন, দফায় দফায় তারা আলোচনা করছেন কি সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেওয়া হবে। আদৌ কি আজকে রাত্রে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জোকা ইএসআই থেকে এসএসকেএমে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পরিষ্কার করে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই কিন্তু উপনীত হননি চিকিৎসকেরা বা জোকা ইএসআই কর্তৃপক্ষ বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, যে কারণে যে তৎপরতা বেশ কিছুক্ষণ আগেও লক্ষ্য করা গেছিল, সেই তৎপরতায় কিন্তু এই মুহূর্তে ভাটা পড়েছে তা কার্যত বলা যায়। তবে টান যে নাটক, চূড়ান্ত যে নাটক 4.5 মাস ধরে ঘটে গেল এসএসকেএম হাসপাতালের অন্দরে, সেই নাটকের অরিত্র আসবো, আরো আপডেট নিতে থাকবো। আর অন্যদিকে আমাদের আরো এক প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছেন এসএসকেএম এর সামনে থেকে, যে এসএসকেএম এ 4.5 মাস ধরে কালীঘাটের কাকু সেখানেই চিকিৎসাধীন ছিলেন এবং তারপর তো একের পর এক নাটক হতে থেকেছে। টিভি9 বাংলা সমস্তটা আপনাদেরকে দেখিয়ে গেছে। সেই এসএসকেএম এর সামনে থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আজিজ রয়েছেন। আজিজ, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে, কোনো তৎপরতা নজরে কি আসছে? দেখো, একেবারেই তৎপরতা কিন্তু কোনোভাবেই নেই এখনো পর্যন্ত। এসএসকেএম এর কার্ডিওলজি সামনেটা তুমি দেখতেই পাবে যে একেবারেই স্বাভাবিক রয়েছে, যেমনটা এই মধ্যরাতে থাকা উচিত সেরকমই রয়েছে। কোনো রকম তৎপরতা, পুলিশি তৎপরতা বা হাসপাতালের তরফ থেকে কোনো রকম তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার ফলে অরিত্র যেমনটা বলছিল যে আজকে রাত্রে হয়তো কালীঘাটের কাকুর জোকা ইএসআইতেই কাটতে পারে, কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। তার কারণ পরতে আমরা দেখেছি যে টুইস্ট বেরিয়ে এসছে কালীঘাটের কাকুর এই গোটা যে যাত্রা, এই এসএসকেএম থেকে এই জোকা ইএসআই পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রাপথেও আমরা কিন্তু দেখেছি পরতে একেবারে বলা যায় যে একটা থ্রিলিং ব্যাপার ছিল। এবং সন্ধ্যা থেকে যেমনটা এসএসকেএম হাসপাতালে ঘটেছে, তারপর সন্ধ্যার পর থেকে প্রায় এখানে কালীঘাটের কাকুকে বের করে নিয়ে যাওয়া পর্যন্ত যে তৎপরতা ছিল, একদম একটা তৎপরতা দেখেছিলাম আজিজ আমরা। এরপরই কালীঘাটের কাকু তাকে বের করে নিয়ে আসার পর যারা অন্যান্য রোগীরা রয়েছে তাদের পরিজনেরা, তারা কিছু কি বললেন এই সমস্ত বিষয়টা নিয়ে? দেখো, স্বাভাবিকভাবে এই যে চত্বর অর্থাৎ এই কার্ডিওলজির যে সামনেরটা, সেই কার্ডিওলজির সামনে কিন্তু যেই সময় কালীঘাটের কাকুকে এখান থেকে বের করা হয়, সেটাকে একেবারে যেমন একদিকে সিআরপিএফের জওয়ানরা ছিলেন, তেমনই কিন্তু হাসপাতালের যে পুলিশ আধিকারিকরা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু এই জায়গাটিকে একেবারে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। তার ফলে আশেপাশের যে সমস্ত রোগী পরিজনের আত্মীয় স্বজনরা ছিলেন, তারা কিন্তু এর আশেপাশে আসতে পারেননি তারা কোনোভাবেই। তবে হ্যাঁ, লোকের মধ্যে কিন্তু একটা কৌতূহল ছিল যে স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম, তার সাথে কেন্দ্রীয় জওয়ানরা, পাশাপাশি একটা যে তোড়জোড় এখানে চলছিল, সেইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কিউরিওসিটি তো অবশ্যই ছিল। এবং যেমনটা আমরা একজন
পেশেন্ট পার্টি যেমনটা বলছিলেন যে কালীঘাটের কাকু কে তাকে দেখার জন্য তিনি সেই হাসপাতালে গিয়েছিলেন, একটা উৎসুকতা ছিলেন, একটা এক্সাইটমেন্ট তাদের মধ্যে ছিল। অবশ্যই আমরা সেটা তো দেখলামই। আর তার পাশাপাশি আমাদের অপর এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনে রয়েছেন সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইডির একটা বড় সাফল্য বলা যেতে পারে, কারণ প্রায় 4.5-5 মাস সময় লেগে গিয়েছে এই কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্রের এই যে ভয়েস স্যাম্পেলের যে টেস্ট বা নমুনা সেটা নেওয়ার জন্য অনেকটা সময় লেগে গেছে। সেক্ষেত্রে ইডির একটা বড় সাফল্য। এরপরে ইডির নেক্সট স্টেপ কি সেটাই এখন সকলেই জানতে উৎসুক। দেখো তনিষ্ঠা, ভয়েস স্যাম্পেলের ক্ষেত্রে এর পরবর্তী কাজটা সেন্টার ফরেন্সিক সায়েন্সের ল্যাবের যারা বিশেষজ্ঞ রয়েছেন তার কারণ তারা যে ভয়েস স্যাম্পেল রেকর্ড করার যে যন্ত্র, সেই যন্ত্রে ভয়েস স্যাম্পেল রেকর্ড করলেন। এবার তারা তাদের পরীক্ষাগারে সেই স্যাম্পেলটা নিয়ে যাবেন এবং সেই স্যাম্পেল নিয়ে যাওয়ার পর তাদের কাছে পুরনো যে স্যাম্পেল রয়েছে, অর্থাৎ যে টেলিফোনিক কথোপকথন যেটা ইডি রেকর্ড করেছে, সেই টেলিফোনিক কথোপকথনের সঙ্গে এবার তারা মিলিয়ে দেখবেন। এবং এই ক্ষেত্রে একটি বিশেষ সফটওয়্যারের ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ভয়েস স্পেকট্রোমিটার সফটওয়্যার। সেই সফটওয়্যারের যে লাইসেন্স ভার্সন, সেখানে কম্পিউটারে এই আজকে রেকর্ড করা যে ভয়েস স্যাম্পেল বা কণ্ঠস্বরের নমুনা এবং পুরনো নমুনা মিলিয়ে দেখা যাবে যে দুটো ক্ষেত্রে মিল রয়েছে কিনা। এবং সেক্ষেত্রে এই যে পরীক্ষা সেটি মূলত সেমি অটোমেটিক স্পেকট্রোগ্রাফিক মেথড, যেটা মূলত ভারতে এই মেথডের মাধ্যমেই কিন্তু এই ভয়েস স্যাম্পেল নেওয়া হয়ে থাকে। এবং সেই ভয়েস স্যাম্পেলের ক্ষেত্রে দেখা হবে মূলত কণ্ঠস্বরের ক্ষেত্রে বেশ কিছু বিষয় দেখা হয়, যে তার অ্যাপটিটিউড কতটা, তার পিচ কোন লেভেলে, জোরে কথা বলছেন আসতে, এবং গলার স্বরই বা কেমন। এই সমস্ত একাধিক প্যারামিটার বা ক্রাইটেরিয়া রয়েছে যেগুলিকে মিলিয়ে দেখা হবে। তবে এক্ষেত্রে তদন্তকারীরা যেটা বলছে যে দীর্ঘদিন হিসেবে যেহেতু কৃষ্ণ ভদ্রের ওষুধ চলছে, হাসপাতালে তার বিভিন্ন চিকিৎসা চলছে, সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ বা ঠান্ডা লাগার ওষুধ মূলত চললে কিন্তু কণ্ঠস্বর বদলে যায়, বা যদি যে ব্যক্তির নেওয়া হচ্ছে কণ্ঠস্বর তিনি যদি ঠান্ডা লেগে থাকে তাহলেও কিন্তু কণ্ঠস্বরের নমুনা অনেক ক্ষেত্রে মেলে না। সেক্ষেত্রে যিনি কণ্ঠস্বরের নমুনা নিচ্ছেন তার এই কণ্ঠস্বর নমুনা নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একসঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা জানাই গেছে যে অনেক সময় অভিযুক্ত ব্যক্তি নিজের কণ্ঠস্বর বদলানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে তাকে যে সমস্ত বিষয় জানতে চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু স্বরবর্ণের ব্যবহার করতে বলা হয়, স্বরবর্ণের বিভিন্ন রকম উত্তর জানতে চাওয়া হয়। তার কারণ এই স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু কারচুপি করা যথেষ্ট কঠিন হয়, ফলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরেই কিন্তু এই বিষয়টা নির্ভর করে। ঠিক তাই। আপাতত ধন্যবাদ সুজয় তোমাকে, ধন্যবাদ আমাদের প্রত্যেক প্রতিনিধিকে, প্রত্যেক রিপোর্টারকে যারা গ্রাউন্ড জিরো থেকে একের পর এক তথ্য দিয়ে এসেছেন। ধন্যবাদ আজিজ তোমাকে, ধন্যবাদ দীক্ষা, ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ অরিত্রকেও। একের পর এক তথ্য আমরা দিয়ে এসেছি। দীর্ঘ টালবাহানার অবসান, ঘন্টা দুয়েকের আমরা দেখলাম টানটান নাটক, তারপর অবশেষে ইডির কবজায় কালীঘাটের কাকু। ইডির নাগালে কাকুর গলা। তখন সন্ধে ঠিক 7:15 এসএসকেএম হাসপাতালের চরম তৎপরতার ছবি। ইডি আধিকারিক চিকিৎসক দলের আনাগোনার মধ্যে হাসপাতাল চত্বরে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। জোকা ইএসআই হাসপাতাল থেকে পৌঁছয় অ্যাম্বুলেন্স। তখনই জল্পনা শুরু হয়ে যায় যে কাকুর কণ্ঠ নিয়ে গত কয়েক মাসের টানাপোড়েনে কি ইতি পড়তে চলেছে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্রকে ফোন করেন চিকিৎসক, এবং আজ রাতে বুধবার রাতেই এই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রসেস যে হয়ে যাবে সেটা টিভি9 বাংলায় সবার আগে জানিয়েছিল। টিভি9 বাংলা রিপোর্টাররা সবার আগে এই তথ্য আপনাদেরকে দিয়েছিল, এবং তখন থেকে শুরু করে 7:15 থেকে শুরু করে আমরা লাগাতার সেই কভারেজ দিয়ে এসেছি, এবং সেই সমস্ত ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি দিয়ে এসেছে টিভি9 বাংলা। এরপর আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে হাসপাতালে এসে পৌঁছন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্র। প্রায় ঘন্টা দুয়েকের টানটান উত্তেজনা। এরপর বের করে আনা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, হুইল চেয়ারে করে হাসপাতালের বাইরে আনা হয়। প্রায় 4.5 মাস পর এই প্রথম প্রকাশ্যে আসে ভদ্র কাকু। চাদরে গা ঢাকা, মুখে মাস্ক, তোলা হয় তাকে অ্যাম্বুলেন্সে। ইডির তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে, আর সেখানেই কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়া হয়। 1.5 ঘন্টা পর কাকুর এই ভয়েস স্যাম্পেল নেওয়ার যে প্রক্রিয়া সেটা শেষ হয়ে যায়, এবং সেটাও সবার আগে টিভি9 বাংলা ঠিক 12:03 সবার আগে আপনাদেরকে আমরা দিয়েছিলাম সেই বিগ ব্রেকিং। আপনাদেরকে দিই 12:03 কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়ে যায়। এরপর ইডি কোন দিকে এগোয়, এরপর ইডির এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয়, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। টিভি9 বাংলা সেই সমস্ত আপডেট আপনাদেরকে একের পর এক দিতে থাকবে। এই মুহূর্তে ছবি আরো একবার ইএসআই এর জোকা ইএসআই এর ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, আর একের পর এক ছবি, সমস্ত মুহূর্তের ছবি আমরাই দিয়ে আসছি। এরপর তদন্ত কোন দিকে এগোয়, ইডির কি পরবর্তী পদক্ষেপ হয়, অবশ্যই টিভি9 বাংলা সবার আগে আপনাদেরকে দিতে থাকবে।
আবারও একটা লাইভ ছবি, এক্সক্লুসিভ লাইভ ছবি আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। জোকা ইএসআই এর ছবি আপনাদের সামনে রাখছি, কারণ প্রত্যেক মুহূর্তের ছবিটা আমরাই আপনাদের সামনে দিয়ে এসেছি। টিভি9 বাংলা সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে এসেছে, সমস্ত তৎপরতার ছবি, সমস্ত ছবি আমরা দিয়ে এসেছি আপনাদেরকে। এবং এই যে কালীঘাটের কাকু, তাকে কিছু মাস আগেই নিয়ে আসা যেত এবং সেই সমস্ত নাটকীয়তার খবরও আমরাই আপনাদেরকে দিয়ে এসেছি। আর প্রত্যেক মুহূর্তের আপডেট টিভি9 বাংলায় আপনাদের সামনে রাখবে। টিভি9 বাংলায় সমস্ত বিগ ব্রেকিং আপনাদের সামনে রাখবে, কারণ আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের কাছে দায়বদ্ধ। তাই জন্যই একের পর এক ব্রেকিং নিউজ শুধুমাত্র টিভি9 বাংলায়।